আসসালামু আলাইকুম। এপিসোড 8 এর শেষ দৃশ্য থেকে এপিসোড 9 শুরু হয়। আমাদের দেখানো হয় ডোরাইক তার বসের কাছে সিয়ং এর ব্যাপারে সব জানতে চায়। বস বলে, তুমি কি সত্যিটা সহ্য করতে পারবে? আমার মনে হয় না তুমি এগুলো শুনে সহ্য করতে পারবে। কিছু সত্যি হয় এমন যা কষ্ট দেয়। ডোরাইক কিছুক্ষণ চুপ থেকে বলে, আপনি বলুন, আমি আসল সত্যি জানতে চাই। তখন বস তাকে সব বলতে শুরু করে। তখন সিন কিছুটা অতীতে চলে যায়। আমরা দেখি সিয়ং তার বসের সাথে তাদের কন্ট্রাক্টের ব্যাপারে কথা বলছিল। সিয়ং তাকে বলে, আপনি বলেছিলেন আপনি আমাদের কন্ট্রাক্ট রিনিউ করবেন এবং আমাদের গ্রুপের নতুন একটা অ্যালবামও বের করবেন। তাহলে শুধু ডোরাইকের কন্ট্রাক্ট রিনিউ কেন হচ্ছে? আমরাও তো কত পরিশ্রম করি। বস বলে, তোমাদের পরিশ্রম করতে কে বলেছে? ডোরাইক ভালো কাজ করছে, যার জন্য তোমরাও টাকা পাচ্ছ বিনা পরিশ্রমে। আর এই ব্যান্ড এখন ডোরাইকের নামে শুধু চলছে। এটা তো তোমাদের জন্যই ভালো। সিয়ং বলে, আপনি বলতে কি চাচ্ছেন? বস বলে, তুমি এইসব আজে বাজে কথা আবার ডোরাইককে গিয়ে বলো না, সে এমনিতেই ঠিক নেই। এগুলো শুনে সিয়ং এর অনেক বেশি রাগ হচ্ছিল। সে বাইরে এসে অন্য একটা কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলতে থাকে। ওই কোম্পানির ম্যানেজারও সিয়ংকে ভুলভাল বোঝাতে থাকে যে তাদের কোম্পানি অর্থাৎ গোল্ড এন্টারটেইনমেন্টে এখন সিয়ংদের কোনো মূল্যই নেই। তাই তাদের জন্য ভালো এটাই তারা ওই কোম্পানি ছেড়ে তাদের কোম্পানিতে জয়েন হোক। আর তারা ওই কোম্পানিতে আবার কন্ট্রাক্ট রিনিউ করলেও তাদের কোনোই দাম দেওয়া হবে না। কিন্তু তারা যদি তাদের কোম্পানিতে জয়েন হয় তাহলে তারা তাদেরকে ফুল সাপোর্ট করবে, তাদের যে কোনো শর্ত মানবে। তখন সিয়ং বলে, সে একাই সবার ডিসিশন নিতে পারে না। সিয়ং বলে, আমার তাদের সাথে কথা বলতে হবে। এটা শুনে ওই ম্যানেজারটি রেগে যায় এবং বলে, এই ব্যাপারটা বেশি লোক জানলে সমস্যা হবে। আর আমার মনে হয় তোমার কথা তোমার ব্যান্ড মেম্বাররা অবশ্যই শুনবে। এখন তুমি ভাবো তুমি তোমার টিমের জন্য কি করবে। এই সব কিছুর জন্য সিয়ং মন খারাপ করেছিল এবং সে কোম্পানির দেওয়া বাড়িতে আসে যেখানে জেই এবং ইয়নবিন ছিল। তারা দুজন বসে টিভিতে নিজেদের ভিডিও দেখছিল এবং আড্ডা দিচ্ছিল। সিয়ংকে দেখে জেই বলে, সিয়ং তুমি আজকে প্র্যাকটিস করতে এলে না কেন? সিয়ং তাদের সাথে বসে পড়ে। জেই এবং ইয়নবিন অন্য একটা গ্রুপের পারফরমেন্স দেখে বলে, এগুলো কোনো পারফরমেন্স হলো নাকি? দেখো আমাদের যখন কামব্যাক হবে তখন কি হয়। জেই আর ইয়নবিন হাসি মজা করছিল আর সিয়ং সেখানে মন খারাপ করে বসেছিল। এরপর দেখি সিয়ং ডোরাইকের বাসায় আসে। তখন সে ডোরাইকে নিচে পড়ে থাকতে দেখে। সে অনেক বেশি অসুস্থ ছিল, উঠে বসতেও পারছিল না। এরপর সিয়ং গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে। সে বলে, তোমরা তাকে এত বেশি কাজের চাপ দিচ্ছ কেন? এই জন্য সে নিজের হেলথ খারাপ করে ফেলেছে। তোমার মনে হয় না তাকে রেস্ট করার জন্য একটু সময় দেওয়া উচিত? তার যদি খারাপ কিছু হয়ে যায়? তখন ম্যানেজার বলে, এগুলো তুমি কি বলছো? সিয়ং বলে, এমন নয়। তখন সিয়ং এর মনে পড়ে ডোরাইক তাকে তার শরীর খারাপের কথা কাউকে বলতে মানা করেছে, কারণ সে তার কাজ ছাড়তে পারবে না, তার অনেক বেশি টাকার দরকার। তার মা কোম্পানি থেকে অনেক বেশি টাকা নিয়ে রেখেছে, যেগুলো তাকেই পরিশোধ করতে হবে। ম্যানেজার বলে, চিন্তা করো না, আমরা ডোরাইকের খেয়াল রাখবো। এগুলো বলে ম্যানেজার একটা মিটিংয়ের জন্য চলে যায়। এরপর সিয়ং সেই অন্য কোম্পানির ম্যানেজারের সাথে দেখা করতে চায়। ম্যানেজার তাকে একটা রুমে নিয়ে গিয়ে দেখায় যে তারা তাদের পারফরমেন্সের জন্য একটা রুম বানিয়েছে। এরপর সে সিয়ংকে বলে, আমরা তোমাদের গ্রুপের জন্য একটা ভালো টিম তৈরি করব, যেখানে ভালো প্রডিউসার, ডিরেক্টর সবাই থাকবে। সে সিয়ংকে আরও বলে, তোমরা আমাদের কোম্পানিতে জয়েন হলে সব টিম মেম্বার তোমাদের কথা অনুযায়ী চলবে। সিয়ং তখন বলে, ঠিক আছে, আমি কন্ট্রাক্ট সাইন করতে রাজি আছি। তখন ম্যানেজার বলে, ঠিক আছে, কিন্তু তোমার পুরো গ্রুপকেই এখানে আনতে হবে আর ডোরাইককেও আনতে হবে, কারণ সেই মেইন ভোকালিস্ট। তখন সিয়ং বলে, ওর চিন্তা আপনার করতে হবে না, আমি তাকে বললে সে মানা করতে পারবে না। তখন আমরা দেখি সেই ম্যানেজারটি লুকিয়ে সিয়ংয়ের সব কথা রেকর্ড করে নেয়। এরপর সেই রাতের সিন দেখানো হয় যখন জেই এবং ইয়নবিন হসপিটালে ভর্তি হয়েছিল এবং সিয়ং তাদের সাথে দেখা করতে গিয়েছিল। জেই তখন তাকে বলে, আমি জানতে পেরেছি ডোরাইক অন্য কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করবে। আসলে সে আসল সত্যি জানতো না যে এটা সিয়ং করেছে, ডোরাইক নয়। তার এক বন্ধুর মাধ্যমে সে শুধু জেনেছে যে তাদের কোম্পানিতে ডোরাইক কন্ট্রাক্ট সাইন করবে। জেই সিয়ংকে বলে, এটা আমি মিডিয়াতে বলে দিব। সিয়ং তাকে বলে, এগুলো কাউকে বলো না, আমি আগে এই ব্যাপারে ডোরাইকের সাথে কথা বলতে চাই, তুমি ততক্ষণ কাউকে কিছু বলো না। এরপর সিয়ং আবারও সেই ম্যানেজারের সাথে দেখা করে এবং বলে, কন্ট্রাক্টের ব্যাপারটা আপনি এখনই লিক করেছেন কেন? তখন ম্যানেজার বলে, তো কি হয়েছে, আমি তোমার সব কথা রেকর্ড করে নিয়েছি আর তুমি তো বলেছো কন্ট্রাক্ট সাইন করবে, তাহলে এটাও একটা অ্যাগ্রিমেন্টের মতোই হলো। তোমার কাছে এখন কোনোই চয়েস নেই। আর আমি যদি এখন এই রেকর্ডিংটি মিডিয়াতে লিক করে দেই তখন পাবলিক তোমাকে নিয়ে কি ভাববে? তুমি অন্যদের ধোকা দিতে চাচ্ছ, এগুলো জানাজানি হলে কি হবে? এগুলো শুনে সিয়ং কিছুটা ভয় পেয়ে যায়। সিন চেঞ্জ হলে ম্যানেজারকে দেখি যে দৌড়ে বসের কাছে এসে বলে সিয়ং অন্য একটা কোম্পানিতে গিয়েছিল। এরপর সেদিন রাতের সিন দেখানো হয় যেদিন সিয়ং মারা গিয়েছিল। ডোরাইক অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। সিয়ং তাকে বেডে শুইয়ে দেয় এবং বলে, যখন কন্ট্রোল করতে পারো না তখন এত বেশি ড্রিঙ্ক কেন করো? তখন ডোরাইক বলে, আমি ঠিক আছি, তুমি বলো তুমি আমাকে কি বলতে চেয়েছিলে? সিয়ং বলে, ব্যাপার না, তুমি ঘুমাও, এই ব্যাপার নিয়ে আমরা কালকে কথা বলবো। এরপর সে ডোরাইকের রুম থেকে বাইরে চলে আসে। তখন তাকে বস কল করে এবং বলে, তুমি ওই কোম্পানিতে কেন গিয়েছিলে? তখন সিয়ং বলে, এতে কি হয়েছে, আমাদের কন্ট্রাক্ট তো আপনার কোম্পানিতে শেষ হয়ে যাবে।
এখন এই কোম্পানিতে কন্ট্রাক্ট রিনিউ না করলে অন্য কোম্পানির সাথে কথা বলবো, এটাই স্বাভাবিক। তখন বস বলে কন্ট্রাক্ট তো এখনো শেষ হয়নি আর তুমি এইসব করছো, এগুলোর মধ্যে ডোরাইকের মাকেও টেনে এনেছো। সিয়ং বলে মানে? তখন বস বলে যে ডোরাইকের মা তার হয়ে কন্ট্রাক্ট সাইন করেছে। এখন তুমি বুঝতে পারছো ডোরাইক ফেসে যেতে পারে। সিয়ং বলে আমি তো এই ব্যাপারে কিছুই জানতাম না। বস বলে এসব কথা বলে এখন কি হবে? এখন সিচুয়েশন কত খারাপ হবে ভাবো। এগুলো মিডিয়াতে জানাজানি হলে কি হবে? এখন আমি তোমার ওপর অ্যাকশন নিব, তোমার ক্ষতিপূরণ দিতে হবে। আর ভাবো ডোরাইকের কন্ট্রাক্ট বড়, তাই তার ক্ষতিপূরণের ফিস অনেক বেশি হবে। ভেবে দেখো এগুলো ডোরাইক জানলেই কি হবে? আমি তো তার জায়গায় থাকলে তোমাকে মেরে ফেলতাম। তখন সিয়ং বলে ডোরাইক এমন নয়, আমি জানি সে আমাকে বুঝবে, কিন্তু আমি এই জন্য ভয় পাচ্ছি যে এরপর এগুলো সে নিজের ঘাড়ে নিয়ে নিবে, কারণ সে সবসময় আমার জন্য স্যাক্রিফাইস করে, এবারও এমন করবে। তখন বস বলে তাহলে তুমি এইসব করেইছো কেন? সিয়ং বলে আমি কি করতাম, আমি কন্ট্রাক্টের ব্যাপারে আপনার সাথে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু আপনি তো কোনো কথাই শুনলেন না। সিয়ং এর এই কথাগুলো তার বস রেকর্ড করে নিয়েছিল। সিন প্রেজেন্টে আসে, আমরা দেখি বস এই রেকর্ডিং ডোরাইক এবং ম্যাংসেনাকে শোনাচ্ছে। বস বলে আমি যদি আগে জানতাম সেই রাতে তার সাথে এইসব হতে চলেছে তাহলে আমি ক্ষতিপূরণের কথা বলতামই না। আমি তো ক্ষতিপূরণের কথা বলে তাকে শুধু ভয় দেখাতে চেয়েছিলাম, যাতে সে পরবর্তীতে আর এরকম না করে। আমার এখন আফসোস হয় শেষবার আমি তার সাথে কত খারাপ ব্যবহার করেছি। আমি এইসব এতদিন লুকিয়ে রেখেছি যাতে পাবলিক জানতে না পারে যে সিয়ং কোম্পানিকে এবং তোমাদের ধোকা দিতে চেয়েছিল। আর যেই এসব জানতে পেরেছিল তাই আমি তাকেও এগুলো কাউকে বলতে মানা করেছিলাম। আমি এসব তোমার কাছে লুকিয়েছি কারণ আমি তোমাকে প্রোটেক্ট করতে চেয়েছিলাম। কিন্তু প্রোটেক্ট করা আর বিশ্বাস করা আলাদা বিষয়। যদিও কোনো প্রমাণ নেই তাও তুমি আমাকে বলো, তুমি কি সিয়ংকে মেরেছো? ডোরাইক তার দিকে তাকায় এবং বলে আপনি এই রেকর্ডিংটি পাবলিককে জানাননি যাতে আমাকে প্রোটেক্ট করতে পারেন, কিন্তু আসল ব্যাপার এটা নয়। আসলে তো আপনি ভয় পাচ্ছিলেন এই রেকর্ডিংটি জানাজানি হলে আপনিও সন্দেহের তালিকায় থাকতেন। আর আপনি যেটা জানতে চেয়েছিলেন সেটাও বলি, আমি সিয়ংকে মারিনি। এরপর ম্যাংসেনার হাত ধরে ডোরাইক সেখান থেকে বেরিয়ে যায়। তারা গাড়িতে করে বাসায় ফিরছিল। ডোরাইকের চোখে পানি ছিল। ম্যাংসেনা তাকে বলে সে ঠিক আছে কিনা। ডোরাইক বলে আমি আসলে একজন ইডিয়েট, আমি সিয়ংকে বুঝতে পারিনি। সে সবসময় আমার সামনেই ছিল, কিন্তু আমি তাও বুঝিনি যে তার ভিতর কতটা কষ্ট আছে, সে কতটা সমস্যার মধ্যে আছে। সে সবসময় আমাকে সামলাতো। সেদিন সে আমার সাথে কথা বলতে এসেছিল, কিন্তু আমি তাকে বোঝার চেষ্টা না করে তার সাথে ড্রিঙ্ক করতে বসে পড়ি। সে সবসময় হাসতো। সে যে তার হাসির পেছনে এত কিছু লুকিয়ে রেখেছে এটা বুঝতেই পারিনি। ম্যাংসেনা তাকে বোঝানোর চেষ্টা করে যে কিছু মানুষ এমনই হয় যারা মন খুলে কথা বলতে পারে না, সব কিছু শেয়ার করতে পারে না, নিজের মনের মধ্যে সেগুলো চাপা রাখে। হয়তো সিয়ংও ওই রকমই ছিল, যে মন খুলে কথা বলতে পারতো না। কিন্তু তার মানে এই নয় যে এগুলোর জন্য তুমি এখন নিজেকে দায়ী করবে। আর মানুষের মুখ দেখে এটা বলা মুশকিল যে তার মনের মধ্যে কী চলছে। হয়তো তারা কিছু বলে না এই জন্য যে তারা কাউকে কষ্ট দিতে চায় না। তুমি এখন এগুলো ভেবে কষ্ট পেও না। এগুলো বলতে বলতে ম্যাংসেনা ডোরাইকের হাতের ওপর নিচের হাত রাখে এবং তার দিকে তাকিয়ে স্মাইল করে। সিন চেঞ্জ হলে বিয়ংকে দেখি, যাকে এই কেস থেকে বাদ দেওয়া হচ্ছে। এই কেস এখন অন্য কাউকে দেওয়া হবে। বিয়ং বলে কিন্তু আপনি এটা করতে পারেন না, আমি প্রথম দিন থেকে এই কেসের জন্য অনেক কাজ করছি। বস তাকে বলে শুধুমাত্র তোমার জন্য মিডিয়া, পুলিশ, সাধারণ জনগণ সবার কাছে আমাকে জবাবদিহিতা করতে হচ্ছে। তোমার জন্য আমাদের পুরো ডিপার্টমেন্টের মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। এখন তোমার জন্য ভালো এটাই হবে যে এই কেস তুমি ছেড়ে দাও এবং অন্য কাউকে দিয়ে দাও। বিয়ং তার কেবিনে এসে কাগজপত্র এদিক সেদিক ছুঁড়ে মারতে শুরু করে। সে অনেক বেশি রেগেছিল। সে ভেবে পাচ্ছিল না যে তার কী করা উচিত। তখন তার বাবার কথা মনে পড়ে। তিনি বলেছিলেন যে কোনো কেস জেতার যদি 1% সুযোগ থাকে তাহলে সেটাকেই কাজে লাগাতে হয়। কে দোষী কে নির্দোষ এতে কার কি যায় আসে, কোর্ট যে সিদ্ধান্ত নেবে সেটাই আসল সত্যি। সিন চেঞ্জ হলে ডোরাইককে দেখি, যে তার ম্যানেজারের সাথে কথা বলছিল। তিনি জানায় যেই এখন ঠিক আছে। তারপর তিনি বলেন এখন সে নিজের বাড়ি গাড়ি সবকিছু ফিরে পেয়েছে, কারণ এখন এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে সে খুনি নয়। তখন ম্যানেজার বলে তুমি আমাকে বলো তুমি এখন নিজের বাড়িতে ফিরবে কিনা। আমার মনে হয় তোমার নতুন করে সবকিছু শুরু করার সময় হয়ে গিয়েছে এবং নিজের কাজও শুরু করতে হবে। তখন ডোরাইক ম্যাংসেনার বাড়ি দেখে এবং বলে আমার তো ফিরতেই হবে, সব সময়ের জন্য তো এখানে থাকতে পারবো না। ম্যাংসেনা ডোরাইককে খুঁজছিল। সে দেখে ডোরাইক বসে কারোর সাথে কথা বলছে। তার কথা বলা শেষ হলে ম্যাংসেনা তার কাছে এসে বলে আমি কাজে যাচ্ছি। ম্যাংসেনা তাকে বলে আমি তোমার জন্য খাবার বানিয়ে রেখেছি, তুমি খেয়ে নিও। ডোরাইক বলে ঠিক আছে তুমি যাও। ম্যাংসেনা যেতে নিয়ে পেছনে ঘুরে আবার ডোরাইককে বলে তোমার বাসার মধ্যে বোরিং ফিল হলে তুমি বাইরে গিয়ে একটু ঘুরে আসতে পারো। তখন ডোরাইক বলে তার দরকার নেই, আমার এখানে থাকতে ভালোই লাগে। এরপর ম্যাংসেনা তার কাজে চলে যায় আর ডোরাইক ঘুরে ঘুরে ম্যাংসেনার বাড়ি দেখতে থাকে। সে এখান থেকে চলে গেলে এই বাড়ি অনেক বেশি মিস করবে। তখন তাকে হাইজু কল করে, সে কল ধরে না। হাইজু তখন তাকে মেসেজ করে বলে যে সে শেষবারের মতো ডোরাইকের সাথে দেখা করতে চায়। ডোরাইকের তার সাথে দেখা করার কোনো আগ্রহই ছিল না, কিন্তু সে তাও তার সাথে দেখা করতে চায়। হাইজু বলে আমি যেইর ব্যাপারে শুনলাম সে এখন কেমন আছে। ডোরাইক বলে তুমি বললে আমার সাথে শেষবারের মতো দেখা করতে চাও, তাহলে তুমি কি আবারও ইউএসএতে ফিরে যাচ্ছ? হাইজু বলে হ্যাঁ, আমি সবকিছু প্যাক করে নিয়েছি, কিন্তু একটা জিনিস আছে। তখন সে ডোরাইক এবং তার একটা ছবি তাকে দেখায়
এবং বলে আমি বুঝতে পারছি না যে এটার সাথে আমার কি করা উচিত। আমরা সেই সময় কত হ্যাপি ছিলাম তাই না, কিন্তু চাইলেই সেই সময় আর ফেরা যাবে না। এরপর সে ডোরাইকে সামনে একটা প্লেনের টিকিট রাখে এবং বলে তুমি চাইলে নতুন করে সব কিছু শুরু করতে পারো। যদিও এখন প্রুভ হয়ে গেছে যে তুমি নির্দোষ, তবুও আগের মতো আর কোনো কিছুই হবে না। পাবলিকও আগের মতো তোমাকে সাপোর্ট করবে না, অনেকেই তোমাকে হেট করবে। ডোরাইক বলে আমি জানি আগের মতো কোনো কিছুই হবে না, কিন্তু এইসব থেকে পালিয়ে যাওয়া আসল সমাধান নয়। আমি তাদেরকে নিয়েই এখানে থাকতে চাই যারা আমাকে বিশ্বাস করেছে, আমাকে সাহস দিয়েছে, এত কিছুর পরও আমাকে ছেড়ে যায়নি। হাইজু বলে আমি তোমার কথা বুঝতে পেরেছি, এখন তুমি যেতে পারো। ডোরাইক চলে যায়। হাইজু সেখানেই বসেছিল। সে সেই ছবিটা হাতের মধ্যেই মুষ্টিবদ্ধ করছিল, তার অনেক বেশি রাগ হচ্ছিল। তারপর আমাদের রিপোর্টার বেককে দেখানো হয় যে সব সময় আজে বাজে ছবি তুলে ডোরাইকে সমস্যায় ফেলতো। সে কম্পিউটারে তার তোলা ডোরাইক এবং ম্যাক্সেনার একটা ছবি দেখে হাসতে থাকে। সিন চেঞ্জ হলে ম্যাক্সেনাকে দেখি যে তার কাজ করছিল, সে বারবার সময় দেখছিল এবং টাইম পাস করার চেষ্টা করছিল। এরপর সে কিছু ফাইল তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বলে এখন আমি আমার উইকেন্ড এনজয় করব। তার কথা শুনে তার কলিগরা অবাক হয়ে যায়, কারণ ম্যাক্সেনা ছুটি খুব একটা পছন্দ করে না, সে কাজেই সবসময় ডুবে থাকে। আর আছে উইকেন্ড এনজয় করার কথা বলছে। এরপর ম্যাক্সেনা বাসায় ফেরার সময় ডোরাইকের পছন্দের কিছু স্ন্যাক্স নিয়ে যায়। ডোরাইক বলে আরে তুমি কি করে জানলে এগুলো আমার পছন্দের? ম্যাক্সেনা বলে আমি তো তোমার ফ্যান ছিলাম, তাই সব কিছুই জানি। এরপর ম্যাক্সেনা চুনজেইকেও এখানে আসতে বলতে চাচ্ছিল, তখন চুনজেই সেখানে চলে আসে। সে ফ্রাইড চিকেন দেখে দৌড়ে সেখানে যায়। ম্যাক্সেনা একটু অকওয়ার্ড বিহেভ করছিল, তাকে দেখে চুনজেই বলে তুমি এরকম করছো কেন? সেদিনের জন্য নয় তো যে তুমি আমাকে রিজেক্ট করেছিলে? আরে ওই সব বাদ দাও। তারপর তারা আবার আগের মতোই হয়ে যায়। সে ডোরাইকে দেখিয়ে বলে আমি জানি তুমি তাকে ইগনোর করতে পারবে না। এরপর আমরা দেখি তারা তিনজন বসে চিকেন ফ্রাই খাচ্ছিল। চুনচাই কোক খেতে নিয়ে বলে আরে এটা তো ঠান্ডা নয়। ম্যাক্সেনা বলে আমি এগুলো ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম। ডোরাইক বলে আমার তো গরম কোক ভালো লাগে। তখন চুনজাইয়ের হাত থেকে ক্যান নিতে নিলে ম্যাক্সেনার ওপর কোক পড়ে যায়। চুনজাই এবং ডোরাইক একসাথে তার দিকে টিস্যু এগিয়ে দেয়। তখন ম্যাক্সেনা চুনজাইয়ের টিস্যু নিয়ে ভেতরে চলে যায়। তখন চুনজে ডোরাইকের মজা নিয়ে তার দিকে তাকিয়ে হাসতে থাকে। এরপর তারা দুজন ম্যাক্সেনার ব্যাপারে কথা বলতে থাকে। চুনজে ডোরাইককে বলে কিভাবে তাদের দেখা হয়েছিল এবং এরপর তার থাকার কোনো জায়গা না থাকায় ম্যাক্সেনা তার বাড়ির নিচে তাকে থাকতে দিয়েছিল। চুনজেই বলে তাকে দেখতে অনেক স্ট্রিক্ট মনে হয়, কিন্তু সে আসলে অনেক নরম হৃদয়ের মানুষ। ডোরাইক বলে আমি জানি। চুনজেই বলে তুমি তো জানো সে তোমাকে আগে পছন্দ করতো, কিন্তু একটা ফ্যান হিসেবে পছন্দ করতো। তার মানে এই নয় যে সে তোমাকে সত্যি সত্যি ভালোবাসে, তুমি যেন আবার অন্য কিছু মনে করো না। আজ তুমি যেরকম আর সে যে ডোরাইককে পছন্দ করতো তারা সম্পূর্ণ আলাদা মানুষ। ডোরাইক বলে আমি এতটাও নির্বোধ নই যে এই সব কিছু অন্যভাবে নিব। আমি জানি সে আমাকে এই জন্য হেল্প করছে না যে সে আমাকে পছন্দ করে, বরং এই জন্য করছে কারণ আমি অনেক খারাপ একটা সিচুয়েশনে পড়েছিলাম। আসলে এখানে মনে মনে চুনজে এবং ডোরাইক ম্যাক্সেনাকে নিয়ে জেলাস ফিল করছিল, তাই তারা এরকম করছিল। তখন সেখানে ম্যাক্সেনা আসে। এরপর দেখি ডোরাইক থালা বাসন ধুচ্ছে। ম্যাক্সেনা তার মধ্যে আগের থেকে অনেক বেশি পরিবর্তন লক্ষ্য করে। ডোরাইক বলে সে তাদের সাথে অনেক ভালো সময় কাটালো। ম্যাক্সেনা তখন তাকে বলে যে সে যদি আইডল না হতো তাহলে সে কি করতে পছন্দ করত। এরপর আমরা দেখি ডোরাইক ম্যাক্সেনাকে নিয়ে তার স্কুলে আসে। ডোরাইক বলে আমি এখানে আসতে চেয়েছিলাম কারণ এখানেই আমার জীবন একদম সাধারণ ছিল, একদম নর্মাল মানুষের মতো ছিল। এরপর তারা ক্লাসরুমে যায় এবং ঘুরে ঘুরে দেখে এবং এরপর ম্যাক্সেনাকে নিয়ে ডোরাইক স্কুলের ক্যান্টিনে যায়। তারপর সে এখানকার টকবুককি অর্ডার করে এবং বলে এখানকার টকবুককি আমার অনেক ভালো লাগে। এখানে একজন আঙ্কেল আছে, আগে আমি টকবুককি অর্ডার করলে তিনি আমাকে ফ্রিতে একটা ফিশ কেক দিতেন, তাই আমি এখানে আসতে চেয়েছিলাম এবং তাকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। সে টকবুককি অর্ডার করলে সেই আঙ্কেল সেটা নিয়ে আসে। ডোরাইক তাকে চিনতে পারে। সে ম্যাক্সেনাকে তাকে দেখিয়ে বলে এটাই সেই আঙ্কেল। একটু সময় পর সেই আঙ্কেল একটা ফিশ কেক নিয়ে আসে। ম্যাক্সেনা বলে আমরা তো এটা অর্ডার করিনি। আঙ্কেলটি তখন ডোরাইকের দিকে তাকায় এবং সেখান থেকে চলে যায়, অর্থাৎ তিনি ডোরাইককে চিনতে পেরেছেন। তখন দেখি কিচেনে আঙ্কেল ডোরাইকদের গ্রুপে ছবিও লাগিয়ে রেখেছেন। অন্যদিকে বিয়ংকে দেখি সে যেই গাড়ির রিপোর্ট দেখছিল। এই রিপোর্ট অনুযায়ী যদি হঠাৎ করে গাড়ির স্টিয়ারিং সেদিকে ঘোরানো হয় তাহলে গাড়ি ওইভাবেই ওই জায়গাতে পড়বে, আর গাড়ি ধীরে ধীরেই সেখানে পড়েছে। এরপর সে ইয়ংবিনের স্টেটমেন্ট দেখে যেখানে সে বলেছিল যে যেই সুইসাইড করার মতো মানুষই নয়। তখন বিয়ং ভাবতে থাকে ডক্টর বলেছিল যেই শরীরে যে মেডিসিন পাওয়া গেছে সেই ঔষধ কাজ করতে 20 থেকে 30 মিনিট সময় লাগে, আর তখন যদি সে ড্রাইভিং করতে থাকে তাহলে তার মাথা ঘুরতে পারে। এই সব কিছুর জন্য বিয়ং আবার ডোরাইকে সন্দেহ করতে থাকে, কারণ এই ঔষধ সেও নিত। বিয়ংকে তার ম্যানেজার বলে যে ওপর থেকে অর্ডার এসেছে, যত জলদি সম্ভব তাকে এই কেস ছেড়ে দিতে হবে এবং অন্য কাউকে দিতে হবে। অন্যদিকে ম্যাক্সেনা এবং ডোরাইক একটা অ্যাকোরিয়ামে মাছ দেখতে আসে। ম্যাক্সেনা ডোরাইককে দেখে হাসে এবং কিউট বলে। ডোরাইক বলে কিউট? ম্যাক্সেনা বলে আমি বলতে চাচ্ছিলাম তুমি ছোট বাচ্চাদের মতো এক্সাইটেড হয়ে আছো। তারা এখানে কিছুটা সময় কাটায়।
এরপর তারা সেই অ্যাকোরিয়ামের সামনে বসে গল্প করছিল। তখন ম্যাংসেনা বলে, ছোটবেলায় আমি যখনই কান্না করতাম আমার বাবা মা আমাকে অ্যাকোরিয়ামের সামনে বসিয়ে দিলে আমি শান্ত হয়ে যেতাম। ডোরাইক বলে, তাহলে হয়তো তুমি মাছ অনেক বেশি পছন্দ করো। ম্যাংসেনা বলে, না এমনটি নয়, কিন্তু পানির মধ্যে যে ছোট ছোট ঢেউ এগুলো আমার অনেক বেশি ভালো লাগে। এরপর ম্যাংসেনা কিছুটা দূরে কয়েকজন বাচ্চাকে দেখতে পায় যারা তাদেরকেই দেখছিল। ম্যাংসেনা বলে, এখন আমাদের এখান থেকে যাওয়া উচিত। তুমি তো আজকের দিন সাধারণ মানুষের মতো কাটাতে চেয়েছিলে, তো এখন চলো, না হলে তারা তোমাকে চিনে ফেলবে। তখন ডোরাইকও সেই ছোট বাচ্চাদের দেখে এবং এরপর তারা সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ওই বাচ্চাগুলো তাদের পিছু করলে তারা এক জায়গায় লুকিয়ে পড়ে। ফলে তারা একে অপরের অনেক কাছে দাঁড়িয়েছিল, তাই কিছুটা অকওয়ার্ড ফিল করে এবং দূরে সরে যায়। তারপর তারা সেই নদীর ধারে যায় যেখানে ছোটবেলায় তাদের প্রথম দেখা হয়েছিল। ডোরাইক বলে, এখানে আমি আসতে চেয়েছিলাম, এখানেই তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। ডোরাইক বলে, আগে আমি আমার বাসা থেকে বের হতাম না, কারণ আমার ফ্যানরা আমাকে অনেক বেশি বিরক্ত করত, আর আমি সবসময় সবার নজরে পারফেক্ট হতে চেয়েছিলাম, কিন্তু আমি আজ একদমই তা করিনি। আমি আজ গোল বয়েজ গ্রুপের ডোরাইক ছিলাম না, বরং একজন সাধারণ মানুষ ছিলাম। ডোরাইক বলে, যখন আমি তোমার সাথে থাকি তখনই আমি নিজেকে সাধারণ রাখতে পারি। তখন সেই ব্রিজে একটা ওয়াটার শো শুরু হয়, তারা এটা দেখে। ম্যাংসেনা বলে, এটা অনেক সুন্দর। তখন ডোরাইক তার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ এটা আসলেই সুন্দর। এরপর তারা তাদের বাসায় ফিরছিল। ডোরাইক বলে, এই দিন শেষ হতে এখনও 10 মিনিট বাকি আছে, কিন্তু এরপর আবারও আমাকে সেই বোরিং লাইফেই ফিরতে হবে। তুমি বলেছিলে আজ আমি কিউট ছিলাম। ম্যাংসেনা বলে, হ্যাঁ তা ঠিক, কিন্তু তুমি আসলে যেমন আমি ঠিক তেমনটাই তোমাকে পছন্দ করি। ডোরাইক বলে, তাহলে তুমি আমাকে পছন্দ করো? ম্যাংসেনা বলে, মানে? ডোরাইক বলে, এই যে এখনই বললে তুমি আমাকে পছন্দ করো। ম্যাংসেনা নার্ভাস হয়ে যায় এবং বলে, হ্যাঁ পছন্দ করি, মানুষ হিসেবে তো পছন্দ করি, আমার কি তোমাকে পছন্দ করা উচিত নয়? এটা বলে সে সামনের দিকে যেতে নিলে ডোরাইক বলে, আমি তোমাকে পছন্দ করি। ম্যাংসেনা দাঁড়িয়ে পড়ে, সে কিছুটা অবাক হয়ে যায়। ডোরাইক বলে, আমি আমার ফিলিংস আর কন্ট্রোল করতে পারছি না। সে ম্যাংসেনার কাছে আসে এবং বলে, আমি তোমাকে সত্যিই পছন্দ করি ম্যাংসেনা। আর এপিসোড 9 এখানেই শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।